আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশ, এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে এসব কথা বলেন তারা। বিপুল দেব জানাচ্ছেন বিস্তারিত। আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে হিন্দু সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবারের পূজা সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে বলে আশা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার পূজা দেখতে সীমান্ত পাড়ি দিয়ে কেউ যেন অবৈধভাবে যাওয়া আসা করতে না পারে সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না বাংলাদেশ। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্পগুলো নিয়ে কোনো সংকট নেই। There's some issues about disbursement. They will be sorted out. This is one, and these are very important projects, you know. Then there will be some future projects also. We will not just stop at whatever we have got. They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বিদ্যুৎ তো স্বাভাবিক একটু সময় লাগবে, স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। সম্প্রতি বিএসএফ এর গুলিতে সীমান্তে 2 শিশু নিহতের ঘটনায় এখনো কোনো ব্যাখ্যা দেয়নি নয়াদিল্লি। তবে সীমান্ত হত্যাকাণ্ডের বিচার চেয়েছে ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি বলেন, সীমান্তে এমন কার্যক্রম দিল্লির সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি হতে পারে ঢাকার। গত সপ্তাহে সীমান্তে এক কিশোরীকে বিএসএফ গুলি করে হত্যার পর আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়, কিন্তু রোববার রাতে আরেক কিশোরকে হত্যা করেছে বিএসএফ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। আমি কোনো রিঅ্যাকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। রাজস্ব ও মুদ্রানীতি নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসছে শনি ও রোববার ঢাকায় এই আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। সামদানি প্রত্যয় রিপোর্টে থাকছে বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক স্থবিরতা দূর করে নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আর্থিক খাতের উন্নয়ন ও সহায়তায় দ্বিপাক্ষিক আলোচনা হতে যাচ্ছে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে। আসছে 14 ও 15 সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সভায় ডক্টর ইউনূসের নেতৃত্বে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দল, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিবেদনটিতে বলা হয়, আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা, যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে। এছাড়া আর্থিক খাতের গভীর সংস্কার, দুর্নীতি হ্রাস ও টেকসই রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায় তার প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।
প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা ও ভবিষ্যতে অধিকতর সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী, এমনটাই জানিয়েছে দেশটির অর্থনীতি বিষয়ক কর্মকর্তারা। সামদানি প্রত্যয়, RTV। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যার অভিযোগ দায়ের করা হয়। দ্রুত বিচারের দাবি নিহতের স্বজনদের। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনে হতাহতের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালের ডেস্ক খোলা হয়েছে। অধর ইয়াসমিনের রিপোর্ট। গেল 18 জুলাই ধানমন্ডির পুরনো ২৭ নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়, যা ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায়। সেই সময় পুলিশের গুলিতে নিহত হন একাদশ শ্রেণীর ফারহান ফাইয়াজ। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলে হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ব্যক্তিগতভাবে যার যে স্টোরি আছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময়কার, সেগুলো আমাদের প্রসিকিউশন টিমের কাছে আপনারা জমা দিতে পারবেন, আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এদিন ভাই হত্যায় ন্যায় বিচার দাবি করেন বোন সাইমা ইসলাম ফারিন। যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত, পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী প্রসিকিউশনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন কিনা সেটা বিবেচ্য হওয়া উচিত। আমি আমার দায়িত্ব আইন অনুযায়ী এই প্রসিকিউশনের দায়িত্ব পালন করতে পারছি কিনা, যে অভিযোগ ভিকটিম পরিবার আছে তাদের অভিযোগ যথাযথভাবে আইনসম্মত উপায়ে ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করতে পারছি কিনা, ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করছি কিনা সেটাই এখানে বিবেচ্য হওয়া উচিত। বাকি বিষয় নিয়ে বাইরে কে কি বলছে এইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। অন্যদিকে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান। আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিগত 4 দিনের রিমান্ড দিয়েছেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। স্বৈরাচারের দোসররা আবারও মাথাচাড়া দিয়ে উঠলে দেশ ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। মানুষের কল্যাণ চিন্তা করলে শেখ হাসিনা বাংলাদেশে থাকতেন, দেশ ছেড়ে পালাতেন না, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর মাতুয়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 3 জনের পরিবারকে সমবেদনা জানান এবং অনুদানের চেক তুলে দেন। এ সময় রিজভী বলেন, খালেদা জিয়া জনগণের কথা চিন্তা করেন, তাই শত নির্যাতন নিপীড়নের পরেও দেশ ছাড়েননি। হাজার হাজার মানুষকে হত্যা, গুম করে শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। যারা তাদের মধ্যে একজন, তাদের মধ্যে এই 3 জন জনগণকে আটকাতে পারেনি। তার বাসার দিকে, তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে, তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন হেলিকপ্টার করে। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। দেশের আরও ৩৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা। এদিন মানিকগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, চুয়াডাঙ্গা সহ আরও 29 জেলায় ডিসি নিয়োগ হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গতকাল সোমবার 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে দুদিনে 59 জেলায় নতুন ডিসি দেয়া হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয়, আর এরই ধারাবাহিকতায় বিভিন্ন পদে বড় রদবদল অব্যাহত রয়েছে। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন। পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গড়ে লোডশেডিং হচ্ছে 2500 মেগাওয়াট।
দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৭,০০০ মেগাওয়াট থাকলেও উৎপাদন হচ্ছে অর্ধেকেরও কম, যার কারণে শহরের তুলনায় ভোগান্তি বেড়েছে গ্রামে। এমন পরিস্থিতিতে ভারতের কোম্পানি আদানির প্রতিষ্ঠানও বিদ্যুৎ দিচ্ছে কম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ব্যয় সংকোচন করতে হবে। এয়ার বাদল জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই বিদ্যুৎ উৎপাদন কমেছে, যার কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, প্রভাব পড়েছে অর্থনীতিতে। এর কারণ হিসেবে জানা যায় জ্বালানি সংকট ও বকেয়া না দেয়া। লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে গ্রামের মানুষ। ২৭,০০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। প্রায় ১৪,০০০ মেগাওয়াট চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে ১২,০০০ মেগাওয়াটের মতো। অন্যদিকে বকেয়ার কারণেও ভারতের আদানির বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করছে কম, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। জ্বালানি বিশেষজ্ঞ বলেন ব্যয় সংকোচন করতে হবে এবং আইন বহির্ভূত বিদ্যুৎ কেন্দ্র সরকারের হাতে নিতে হবে, তবেই এই সংকট ধীরে ধীরে কাটতে পারে। চুক্তি আইনসম্মত ছিল না, বৈধ ছিল না এবং সেখানে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। সেসব চুক্তি অটোমেটিক্যালি বাতিল করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে এবং ওই সমস্ত প্রকল্প বা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলো সরকারের নিজের মালিকানায় নিয়ে আসতে পারে। তাছাড়া সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা যে পরিমাণ তাদেরকে বাড়তি লাভ দেওয়া হয়েছে, লুণ্ঠনমূলক মুনাফা দেওয়া হচ্ছে সরকারি, বিশেষত সরকারি মালিকানাধীন এবং বেসরকারি মালিকানাধীনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, ওগুলো ন্যায্য যৌক্তিক করার বিষয়টি এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। তবে বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। AR বাদল, RTV, ঢাকা। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এখনো বন্ধ রয়েছে। প্রায় ২৪ ঘন্টা ধরে পুরোপুরিভাবে বন্ধ আছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিটের উৎপাদন। এতে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে প্রায় ৩টি জেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যেত। সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই অন্য ২ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, শেষ তৃতীয় ইউনিট থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল, যার কার্যক্রম গতকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। চায়না থেকে যন্ত্র আসলে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক প্রথায় দেশকে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। খসরু বলেন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের যে রূপরেখা দেয়া হয়েছে তা বাস্তবায়ন করে রাষ্ট্রের আমূল সংস্কার করতে আগের মতোই ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারকে স্থিতিশীল করতে সব রাজনৈতিক দল সহযোগিতা করবে। রাষ্ট্র সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে। সুতরাং আমরাও চাই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে। বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে, এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে, বাট এটা রাতারাতি কোনো এইটার সমাধান দেওয়া সম্ভব হবে না। এটা দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে এখন। সুতরাং এই সরকারকে এই দায়িত্ব নিতে হবে, এটা সময় লাগবে, এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা। এতে আহত হন বেশ কয়েকজন। সকাল 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটিতে এই ঘটনা ঘটে। পেট্রো বাংলার কর্মীরা জানিয়েছেন, তিতাসে নতুন এমডি নিয়োগের প্রতিবাদে এই হামলা করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, তিতাস গ্যাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী বিষয়টি মানতে পারছেন না, তাই ভাঙচুর চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
যে বাইরে থেকে তো ওরা আসছে, কিন্তু পেট্রোবাংলার ভিতর থেকে 2-5 জন ছিল কিনা, যদি থাকে তাহলে পেট্রোবাংলা থেকে ভিতরে যদি কেউ থাকে এদেরকে আমরা চিহ্নিত করে তাদের ভিতরে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আজকে আমরা শুরু করব। আর দ্বিতীয়ত আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ চিহ্নিত করে তিতাস থেকে বা বাইরে থেকে যারা নেতৃত্ব দিয়ে আসছে তাদের বিরুদ্ধে আইন কঠোরগত ব্যবস্থা নেব। শেরপুরে আধিপত্য বিস্তার নিয়ে এলাকাবাসীর 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা সহ 2 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 20 জন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর এবং লুটপাট করা হয়। সোমবার রাত 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শহরের গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে মিজানুর রহমান মিজান এবং একই মহল্লার 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টুর ছেলে ছাত্রদল নেতা শ্রাবণ। কথা কাটাকাটির জেরে রাতে মারামারি হয়। পরে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় পোশাক কারখানার 2 শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। দুপুর 2টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হরিণহাটি এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে তাতে আগুন দেয়। অন্তত 2 ঘন্টা অবরোধ করে রাখে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। স্থানীয়রা জানান, দুপুরে কারখানার শ্রমিকরা রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুত গতির একটি ট্রাক 2 জনকে চাপা দেয়। কালিয়াকৈর থানার পরিদর্শক মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ তুলে নেন শ্রমিকরা। খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় বয়রা মহিলা কলেজের বিপরীতে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন রাব্বি, আশরাফুল এবং মামুন। নিহতরা ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, নির্মাণাধীন কর ভবনে শ্রমিকরা কাজ করার সময় অসাবধানতা বশত 5 তলা থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে 3 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন, পরিচালক ডাক্তার ফজলে রাব্বি সহ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী ও নিয়োগপ্রাপ্তদের নিয়োগ আদেশ বাতিল সহ 8 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। সকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে দ্রুত বাস্তবায়নযোগ্য কিছু সুপারিশও করেন তারা। এ সময় মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিম, ডাক্তার মেহেদি হাসান, ডাক্তার ফারুক হোসেন, আরিফিন রঞ্জু ও আফরাফি। 3-8-24 তারিখে ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের দোসর চিকিৎসকদের অংশগ্রহণে যে শান্তি সমাবেশ করা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে তার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত বর্তমান নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন। আন্দোলন সংগ্রামের যে চেতনা, যে বৈষম্য ছাত্র আবু সাইদ যে রক্ত দিয়েছিল, সেই রক্তের যে চেতনা ছিল, যে চেতনায় আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে দ্বিতীয়বারের মতো, এদের বিরোধিতাকারী অপশক্তি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা যারা বিভিন্ন জায়গায় পদায়িত হচ্ছে, তাদের ব্যাপারে আমাদের একটাই দাবি, অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে। বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতাকারী স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা। ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে। টাকার অভাবে বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। অনেকেই ক্ষেতের ফসল, পুকুরের মাছ হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোয়াখালীর কিছু এলাকার মানুষ এখনো পানিবন্দী আছেন। রয়েছে খাবার পানি এবং বিশুদ্ধ পানির সংকট। আর দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পানি কমে যাওয়ায় লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঠিক করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এদিকে ঘরবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব মানুষ সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। মানুষ পাসপোর্ট অফিসে আসতে পারতেছে না, নৌকা পানির কারণে আমরা নৌকা নামাইছি। তো এখানে আবার পানি দিয়ে আসা যাওয়া ইয়ে করে চুল গায়, এই জন্য নৌকা দিয়ে 10 টাকা করে আসলাম। পানি সাতটায় ওই পাড়ে যাইতে হয়েছে পাসপোর্ট অফিসে এবং পাসপোর্ট করানোর জন্য।
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারতের সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস। দুপুরে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। ভারতের ক্রিকেটীয় শক্তির পাশাপাশি যে বলে সিরিজটি খেলা হবে সেটিকেও অন্যতম চ্যালেঞ্জ মনে করছেন লিটন। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজ খেলা হয়েছে কোকাবুরা বলে, যেখানে ভারতের বিপক্ষে খেলা হবে এসজি বলে। ভারত ঘরের মাঠে বরাবরই এই বল দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে। কোকাবুরা যেখানে পুরনো হওয়ার সাথে সাথে ব্যাটারদের জন্য সহজ হয়ে আসে খেলা, সেখানে ঠিক বিপরীত আচরণ করে এসজি বল। সময়ের সাথে কঠিন হয়ে পড়ে ব্যাটিং, আর এই বিষয়টিকে যত ভয় বাংলাদেশের। ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে, তো এই বলে আমরা খুব কমই খেলি। কোকাবুরা বলে যে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে নতুন বলটা একটু ডিফিকাল্ট, পুরাতন বলটা খেলাটা ইজি। বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি, পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট। সো আমরা প্র্যাকটিস করতেছি, দেখা যাক এখন কি হয়। তবে দল হিসেবে আগের চেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ। সে আত্মবিশ্বাস থেকেই লিটন মনে করেন চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশের ব্যাটিং ডেপথ তাকে আশাবাদী করে। টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি, এখন ধারাবাহিক বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য। টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে 100% ক্রিকেটে খেলতে পারি না, স্পেশালি বোলিং ব্যাটিং দুই দিক দিয়ে। তো এখানে একটা বিশাল বড় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। পাকিস্তান সিরিজকে সবাই প্রেরণা হিসেবে নিলেও লিটন সেটি নিয়ে আলোচনা করতে তেমন আগ্রহী নন। তবে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে ভারত সিরিজও স্মরণীয় করে রাখতে চান এই ব্যাটার। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনতে দেশের ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোতে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রথম পদক্ষেপ হিসেবে 42টি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে NSC। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। 42 ফেডারেশনের মধ্যে নেই ফুটবল, হকি এবং সুইমিংয়ের নাম। অব্যাহতি দেওয়া হয়েছে মহিলা ক্রীড়া সংস্থা, অ্যামেচার বক্সিং, শুটিং, প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মতো সংস্থার সভাপতিদের। এছাড়াও চুকবল, থ্রোবল, রোয়িংয়ের মতো অপ্রচলিত খেলাগুলোর ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের সভাপতিদের অব্যাহতি দেওয়া হয়েছে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।